হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 10 এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1.2 মানে উদ্ভিদ হরমোন পড়ছিলাম। অলরেডি দুটো ক্লাস আমরা প্রোভাইড করেছি এবং অক্সিন হরমোন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, টপিকগুলো রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে আলোচনা করে নিয়েছি। যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও। সেই ক্লাসগুলো থেকে তোমাদের কিন্তু মাধ্যমিকে অনেক প্রশ্ন আসবে। তোমরা যে প্রশ্নগুলো সাধারণত দেখো প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বেশিরভাগই টপিক বা বেশিরভাগই পয়েন্ট বা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের অংশগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে কভার করেছি। অবশ্যই যারা ক্লাসগুলো দেখোনি আগের দুটো ক্লাস অবশ্যই দেখে নিও। আমরা তাহলে আজকে জিব্বেরেলিন হরমোন থেকে আমাদের ক্লাস শুরু করব। দেখো 1926 সালে বিজ্ঞানী কুরোশোয়া জিব্বেরেলা ফুজিকোরোই নামক ছত্রাক থেকে এটি চিহ্নিত করেছিলেন। ওকে, তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে কুরোসাওয়া। ওকে, কুরোসাওয়া বা কুরোসোয়া, বিজ্ঞানী কুরোসোয়া। তিনি একটা ছত্রাক থেকে এই হরমোনটা আবিষ্কার করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। সেই ছত্রাকটার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরোই। জিব্বেরেলা ফুজিকোরোই এই ছত্রাক থেকে জিব্বেরেলিন হরমোন এটা কিন্তু তিনি পেয়েছিলেন বা চিহ্নিত করেছিলেন। এবং জিব্রেলিন হরমোনের যদি আমরা সংকেতটা দেখি C19H22O6, তার মানে এখানে নাইট্রোজেন বিহীন। আমাদের প্রশ্ন আসে অনেক সময় শর্ট কোয়েশ্চেন, তোমরা দেখবে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারও এসছে যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, তখন তোমরা লিখবে এটা জিব্বেরেলিন হরমোন এবং সংকেত হচ্ছে C19H22O6। ওকে, আর অক্সিন হরমোনে দেখেছিলাম আমরা কিন্তু নাইট্রোজেন থাকে। অক্সিন হরমোন হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, তাই না? নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন হরমোন, কিন্তু জিব্বেরেলিনের মধ্যে কিন্তু কোনো নাইট্রোজেন নেই, এটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। ওকে, নেক্সট আমরা চলে যাব প্রকৃতি। এটা নাইট্রোজেন বিহীন এবং টার্পিনয়েড বর্গযুক্ত জৈব অম্ল। টার্পিনয়েড একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপেরই একটা অর্গানিক কি, এটা অ্যাসিড জৈব অম্ল। অর্গানিক জৈব অম্ল যেহেতু জীবদেহের মধ্যে পাওয়া যাচ্ছে, উদ্ভিদ তো জীবদেহ, তাহলে জীবদেহের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই জন্য জৈব অম্ল। এর রাসায়নিক নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, তার জন্য একে কি বলা হয়, জিএ, জিব্রেলিক অ্যাসিড। বর্তমানে 136টির মতো জিএ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে জিএ3 সব থেকে বেশি সক্রিয়। জিব্রেলিন অ্যাসিড, যেটা জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোন, সেটা কত রকমের হতে পারে, 136 রকমের কিন্তু হতে পারে, যার মধ্যে জিএ3 যেটা সেটা সব থেকে বেশি সক্রিয়, সেটাই বেশি পরিমাণে পাওয়া যায় উদ্ভিদে এবং সেটা কিন্তু আমরা আলোচনা করব। ওকে, উৎপত্তি স্থল, কোথায় কোথায় জিব্রেলিন হরমোন পাওয়া যায়? অপরিণত যে জায়গাগুলো রয়েছে, অপরিণত বীজ হতে পারে, অঙ্কুরিত বা পরিপক্ক বীজ, পাকা, কেমন পরিপক্ক একদম মানে পুষ্ট, পাকা নয়, পুষ্ট বীজ যেগুলো রয়েছে সেখানে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে অপরিণত বীজ বললাম, অঙ্কুরিত পরিপক্ক বীজ সবগুলোতে পাওয়া যাচ্ছে। কেমন, পরিণত অঙ্কুরিত বীজপত্রতে পাওয়া যায়, পাতার ভাজক কলা এবং পুষ্পাগ্র। পুষ্পাগ্র মানে পুষ্পের আগার দিক, অগ্রভাগে, সেগুলোতে জিব্রেলিন হরমোন কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। কচি পাতাতেও কিন্তু পাওয়া যায়। ওকে, আর আমরা দেখলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি। কার্বন 19খানা পরমাণু থাকে, হাইড্রোজেনের 22খানা থাকে, অক্সিজেনের 6টি পরমাণু নিয়ে এই জিব্রেলিন হরমোনটা তৈরি। এবার যেটা জিএ3 দেখছিলাম আমরা, জিএ3 সেটা হচ্ছে প্রাকৃতিক জিব্রেলিন। কেমন, প্রাকৃতিক জিব্রেলিন। এছাড়া কৃত্রিম জিব্রেলিনও হয়, যেমন সাইকোসেল। সাইকোসেল মনে রাখা দরকার নেই, তোমরা এমনি অ্যাডভান্স জানার জন্য রাখতে পারো, কিন্তু ওই মানে কৃত্রিম জিব্রেলিন হিসেবেই বলে। আলাদা করে কৃত্রিম জিব্রেলিনের নাম লেখো এরকম আসে না প্রশ্ন। ওকে, এবার আমরা জিব্রেলিন হরমোনের কাজ পড়বো পরপর। আমরা প্রথমে যখন হরমোনের বৈশিষ্ট্য দেখছিলাম, হরমোনের কাজ দেখছিলাম, তখন পড়েছিলাম যে জিব্রেলিন হরমোন কিন্তু বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ওকে, মানে এমনিতেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উপযুক্ত পরিবেশ থাকলেও বীজ এবং ভ্রূণের মানে কাজগুলো কিন্তু বন্ধ থাকে। বীজ এবং ভ্রূণের বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ আছে, উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও বীজের এবং ভ্রূণের কিন্তু বৃদ্ধি হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং বিপাক ক্রিয়া যেটা সেটাও প্রায় ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে। এই যে অবস্থা, যে বীজের বা ভ্রূণের কোনো বৃদ্ধি হচ্ছে না, বিপাক ক্রিয়াগুলো নিষ্ক্রিয় থাকছে, এই যে সময়, মানে এই সময় বলা হয় যে বীজ ঘুমিয়ে আছে। এই অবস্থাটাকে বলা হয় বীজের সুপ্ত অবস্থা বা সুপ্তাবস্থা বলা হয়। ওকে, জিব্রেলিন এবার কি হয়, এই সুপ্তাবস্থাকে কাটিয়ে বীজকে এবার অঙ্কুরিত হতে হবে, অঙ্কুরোদ্গম ঘটবে, তবে তো নতুন চারাগাছ সৃষ্টি হবে। ভ্রূণমুকুল তৈরি হবে, ভ্রূণমূল থেকে মূল তৈরি হবে, ভ্রূণমুকুল থেকে গাছের বিটা অংশ তৈরি হবে। তাহলে এই বীজটাকে জাগাতে হবে, যেটা ঘুমিয়ে রয়েছে, সুপ্তাবস্থা কাটাবার জন্য যে হরমোনটা সাহায্য করে সেটা হচ্ছে এই যে জিব্রেলিন হরমোন। ওকে, এটা আলফা অ্যামাইলেজ এবং আরেকটা হচ্ছে প্রোটিয়েজ, বীজের মধ্যেই থাকে। এই বীজের মধ্যে যে আলফা অ্যামাইলেজ থাকে বা প্রোটিয়েজ, এই উৎসেচকগুলোকে অ্যাক্টিভেট করে, সক্রিয় করে
বীজের মধ্যে যে খাবারটা সঞ্চিত থাকে শ্বেতসার, সেই শ্বেতসারকে শর্করাতে পরিণত করে এবং ভ্রূণে খাদ্য সরবরাহ নিশ্চিত করে। ভ্রূণের মধ্যে খাদ্য কিন্তু সরবরাহ করে। ওকে, তাহলে আমরা দেখছিলাম যে বীজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকে। সেই সময় বীজের বৃদ্ধি বা ভ্রূণের বৃদ্ধি হয় না, বা এই সময় বিপাকীয় কাজগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার বীজের মধ্যে যে আলফা অ্যামাইলেজ উৎসেচক থাকে বা প্রোটিয়েজ, এই সমস্ত উৎসেচকগুলো থাকে, সেগুলো কি করে বীজের মধ্যে থাকা মানে মানে এই মানে প্রথমে জিবরেলিন হরমোন কি করলো, এগুলোকে সক্রিয় করে দিল, এই উৎসেচকগুলোকে সক্রিয় করে দিল। আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ, এই সমস্ত উৎসেচকগুলোকে জিবরেলিন হরমোনটা অ্যাক্টিভেট করে দিল। নিয়ে এই উৎসেচকগুলো এখন কি করবে, এতক্ষণ নিষ্ক্রিয় ছিল বলে কাজ করতে পারছিল না, যেহেতু জিবরেলিন এই সমস্ত আলফা অ্যামাইলেজ বা প্রোটিয়েজকে অ্যাক্টিভ করে দিয়েছে, সক্রিয় করে দিয়েছে, এবার এই উৎসেচকগুলো কাজ করবে। কি কাজ করবে? শ্বেতসারকে শর্করাতে পরিণত করবে, নিয়ে সে খাবারটা ভ্রূণকে দেবে। ভ্রূণ এবার খাবার পাবে, খাবার পাওয়ার পর এবার তার সুপ্তাবস্থাটা ভেঙে যাবে, নিয়ে এতদিন বিপাকীয় কাজ বন্ধ ছিল, এবার বিপাকীয় কাজ শুরু হয়ে যাবে, তখন বৃদ্ধি হবে, অঙ্কুরোদ্গম ঘটবে। এরকমভাবে জিবরেলিন হরমোন কিন্তু বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে। ওকে, তার জন্য আমাদের প্রশ্ন আছে যে কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে, সেটা হচ্ছে জিবরেলিন হরমোন। ওকে, তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিকূল পরিবেশে বীজে অ্যাবসিসিক অ্যাসিড, যেটা ABA অ্যাবসিসিক অ্যাসিড, যদি প্রতিকূল পরিবেশ হয় ABA অ্যাবসিসিক অ্যাসিড, সেটা বেশি পরিমাণে সঞ্চিত হয়, যেটা বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে সাহায্য করে, তাই একে অ্যান্টি জিবরেলিন হরমোন বলা হয়। তাহলে জিবরেলিন হরমোন ওই আলফা অ্যামাইলেজ প্রোটিনকে উৎসেচককে সক্রিয় করে, নিয়ে শ্বেতসারকে শর্করাতে পরিণত করে, নিয়ে বীজের ভ্রূণ মানে সুপ্তাবস্থাকে কাটাতে সাহায্য করে। কিন্তু প্রতিকূল পরিবেশ যদি হয়, অঙ্কুরোদ্গমের মানে উপযুক্ত পরিবেশ নেই, তখন কিন্তু ABA এইটা যেটা থাকে, ABA যেটা থাকে অ্যাবসাইসিক অ্যাসিড, সেটা কিন্তু বীজে বেশি পরিমাণে সঞ্চিত হয়, সেটা কোনোভাবেই বীজের সুপ্তাবস্থা বা ঘুমন্ত অবস্থা কাটাতে সাহায্য করে না। মানে সুপ্ত অবস্থা ঘুমন্ত অবস্থাতে রেখে দেয় ABAটা অ্যাবসাইসিক অ্যাসিড, মানে বীজকে ঘুমন্ত অবস্থাতে রেখে দেয়, অঙ্কুরোদ্গমে বাধা দেয়। তাই জন্য ABA-কে বলা হয় জিবরেলিনের অ্যান্টি, উল্টো বিপরীত, অ্যান্টি জিবরেলিন হরমোন বলা হয় ABA-কে। অনেক সময় প্রশ্ন আসে যে অ্যান্টি জিবরেলিন বা অ্যান্টি জিবরেলিক অ্যাসিড কাকে বলা হয়, সেটা হচ্ছে ABA বা অ্যাবসিসিক অ্যাসিড। ওকে, মনে থাকবে। এবার বোল্টিং দেখবো আমরা, বোল্টিং। ওকে, টমেটো, বিন, এই সমস্ত গাছ রয়েছে, টমেটো, বিন, মটর হতে পারে, শশা হতে পারে, আখ হতে পারে। টমেটো, বিন, আখ, এই তিনটে উদাহরণ বেশি ভালো করে পড়বে, কেমন? টমেটো, বিন এবং আখ, এই সমস্ত উদ্ভিদে যদি জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয়, তাহলে পর্বমধ্যের বৃদ্ধিটাকে ঘটায়। পর্বমধ্য মানে ধর এই আঙুল, এই একটা পর্ব রয়েছে, এই একটা পর্ব রয়েছে, দুটো পর্বের মাঝে যে জায়গা, সেটাকে বলবো আমরা পর্বমধ্য। যদি একটা বাঁশ হয়, একটা বাঁশ এইখানে জয়েন্ট থাকে, এটা পর্ব, আবার একটা পর্ব থাকে, আবার একটা পর্ব থাকে, তো দুটো পর্বের মাঝের জায়গাটা পর্বমধ্য, দুটো পর্বের মাঝের জায়গাকে আমরা বলবো পর্বমধ্য। ওকে, এবার দুটো পর্বমধ্যের বৃদ্ধিটাকে মানে বৃদ্ধিটা ঘটাবে, তাহলে পর্বমধ্য এটুকু ছিল, বড় হলো, তাহলে পর্বগুলো দূরে দূরে চলে যাবে, তাহলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে গাছটা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন, অর্থাৎ জিবরেলিন হরমোন। ওকে, এবং বংশগত খর্বতা দূর করে। যে সমস্ত গাছগুলো এমনিতে সাহায্যে হয়তো লম্বা হচ্ছে না, বাড়ছে না, সেগুলোতে যদি আমরা জিবরেলিন হরমোন প্রয়োগ করি, তাহলে যেমন আখ গাছ রয়েছে, মটর রয়েছে, বিন রয়েছে, টমেটো রয়েছে, এগুলোতে জিবরেলিন হরমোন যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি, তাহলে ওই বংশগত খর্বতা মানে বেঁটে ভাবটা কেটে যায় এবং গাছটা লম্বা হয়। ওকে, তাহলে এটাকে আমরা বলবো বোল্টিং ইফেক্ট, বোল্টিং। ওকে, এই যে আলাদাভাবে আমরা হরমোন, জিবরেলিন হরমোন প্রয়োগ করছি, নিয়ে কোষের বিভাজনের হার বেড়ে যাচ্ছে, আয়তনটাকে বেড়ে যাচ্ছে, এবং বংশগত খর্বতা দূর হচ্ছে, মানে পর্বমধ্যের দূরত্ব বাড়ছে বা আকারটা বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে, নিয়ে গাছটা লম্বায় বড় হচ্ছে, এটাকে বলবো আমরা বোল্টিং ইফেক্ট। ওকে, এছাড়া ফল এবং ফুলের বৃদ্ধি, আঙুর, আপেল, নাশপাতির ফল গঠন এবং তাদের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। বীজহীন ফল, যেটা আমরা পার্থেনোকার্পে পড়ছিলাম, সেখানে কৃত্রিম অক্সিন হরমোন যেমন সাহায্য করে, সেরকম কৃত্রিম জিবরেলিন হরমোনও কিন্তু ওই বীজহীন ফল, আঙুর, নাশপাতি, আপেল, এই সমস্ত ফলগুলো ধারণ ক্ষমতা বাড়াতে বা বীজহীন ফল তৈরিতে কিন্তু সাহায্য করে। তাহলে এগুলো হলো জিবরেলিন হরমোনের কাজ। এবার আমরা পড়বো যেটা আমাদের লাস্ট যেটা উদ্ভিদ হরমোন, সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন এটা ইস্ট নামক একটা ছত্রাকে সন্ধান পাওয়া গেছিলো প্রথম, ইস্ট নামক এক ধরনের ছত্রাকের মধ্যে পাওয়া গেছিলো। ওকে, 1956 সালে বিজ্ঞানী মিলার এবং উকুমুরা, কেমন, মিলার ও উকুমুরা ইস্টের ডিএনএ থেকে এটি পৃথক করেন এবং নাম দেন কাইনেটিন বা কাইনিন হরমোন। সাইটোকাইনিন মানে শুধু কাইনিন হরমোন বলা হয়। এটা নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোন, অ্যাডিনিন ক্ষার থাকে এর মধ্যে, অ্যাডিনিন ক্ষার থাকে।
ওকে, তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন, এবং সাইটোকাইনিনের সংকেতটা আমাদের সেরকমভাবে আসে না, তাই জন্য সাইটোকাইনিন আমরা সংকেতটা বলছি না। প্রকৃতি দেখলাম, ক্ষারীয় হরমোন সেটা বললাম। কোথায় কোথায় পাওয়া যায় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের প্রশ্ন আছে। নারকেল এবং ভুট্টা যেটা তরল শস্য, নারকেলের যেটা তরল শস্য, সেখানে কোন হরমোন পাওয়া যায়? প্রশ্ন আছে নারকেলের তরল শস্যে কোন হরমোন থাকে? উত্তর হবে সাইটোকাইনিন। এছাড়া অঙ্কুরিত বীজ, আপেল, টমেটো, জিঙ্কগো বিলোবা, জিঙ্কগো বিলোবা উদ্ভিদে কোন হরমোন পাওয়া যায়? প্রশ্ন আছে এটা, জিঙ্ক বিলোবা। এখন মানে টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আসে, আগে আসতো না, রিসেন্ট আসছে এই প্রশ্নগুলো, তাই জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু জিব্রেলিন হরমোন পাওয়া যায়। ওকে, এবার আমরা কাজ দেখব। জিব্রেলিন হরমোনের কাজ হচ্ছে, এক হচ্ছে কোষ বিভাজন, কাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কোষ বিভাজন দুইভাবে হয়, দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, একটা নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। তারপরে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজনটা হয়। তো ওই যে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, তবে তো আলটিমেট প্রথমে তো দুটো নিউক্লিয়াস হয়ে গেল, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস হয়ে গেল, এবার সাইটোপ্লাজম ভাঙবে, তবে তো দুটো কোষ তৈরি হবে। তো সেই যে প্লাজমের বিভাজন মানে সাইটোকাইনেসিস, সেটা ত্বরান্বিত করা মানে দ্রুত হওয়া, স্পিডে হওয়া, সেটা করতে সাহায্য করে কোন হরমোন? না তো সাইটোকাইনেসিস। এটা প্রয়োগ করলে নয়নতারা উদ্ভিদের টিউমার তৈরি হয়। ওকে, এটা একটা জিনিস দিয়েছে। ওকে, এই হরমোন যদি প্রয়োগ করা হয় তাহলে নয়নতারা উদ্ভিদে কিন্তু টিউমার তৈরি হয়। ওকে, এই জিনিস একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়েছে। নেক্সট আমরা দেখব আর কাজ, সেটা হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। এটা অক্সিনের উল্টো। অক্সিন যেমন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, আর সাইটোকাইনিন কী করে? পার্শ্বীয় মুকুল মানে মানে কক্ষে যেগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধি ঘটাবে, তার জন্য শাখা প্রশাখা সৃষ্টি হবে, ঝোপঝাড়যুক্ত গাছ সৃষ্টি হবে অক্সিন হরমোনের, অক্সিন বলছে সাইটোকাইনিন হরমোনের প্রভাবে। ওকে, তাহলে পার্শ্বীয় মুকুল রয়েছে বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাবে। তাহলে যদি অক্সিন হরমোন না থাকে তাহলে কক্ষের মধ্যে সাইটোকাইনিন হরমোন থাকবে, এবং সেটা কী করবে? ডালপালা সৃষ্টি করবে, ঝোপঝাড়যুক্ত গাছ সৃষ্টি করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। রিচমন্ড ল্যাং প্রভাব বলছে, এই হরমোন কী করে? পত্রমোচনের মানে পত্রমোচনটাকে কমিয়ে দেয়, বা সেটার হারটাকে বিলম্বিত করে। আমরা পড়েছিলাম বিলম্বিত করা মানে তাকে দেরিতে হওয়া, কারো বার্ধক্য বিলম্বিত করা মানে কি? বুড়ো হওয়াটাকে আটকানো। হয়তো 5 বছরে বুড়ো হয়ে যেত সে একজন, তাকে আরও মানে আরও দেরিতে 10 বছরে বুড়ো হবে, মানে আরও ধীরে ধীরে, এত তাড়াতাড়ি বুড়োটা আসবে না। তাহলে জরা প্রতিরোধ করে, জরা এবং মানে বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন? না তো সাইটোকাইনিন। বুড়ো হতে আটকায় গাছগুলোকে। ওকে, তাহলে উদ্ভিদের জরা, ওকে, উদ্ভিদের জরা, উদ্ভিদে আমি ফোনে লিখছি তো হাতে লিখছি তাই জন্য অসুবিধা হচ্ছে। উদ্ভিদের জরা বা বার্ধক্য কিন্তু বিলম্বিত করে। ওকে, আর সাইটোকাইনিন হরমোন যদি পত্রমূলের গোড়ার কোষগুলোতে দেওয়া হয়, কোষ প্রাচীরের ক্ষয় কিন্তু রোধ করে, ফলে কোষগুলো দীর্ঘদিন সতেজ থাকে, তাজা থাকে। এবং পত্র গোড়াতে যদি দিচ্ছি, পত্রমূলের পাতার গোড়াতে যদি আমরা দিই, এটা পাতার গোড়া রয়েছে, এটা পাতা যদি রয়েছে, ওকে, গোড়াতে যদি দিই তাহলে এটা অনেকদিন সতেজ থাকবে, তাহলে পাতাটা ঝরে যাবে না, কেমন ঝরে কিন্তু পড়বে না, তাহলে দীর্ঘদিন পাতাটা থাকবে, ক্লোরোফিলটা সহজে কিন্তু নষ্ট হবে না। এরকমভাবে গাছের পাতাকে দীর্ঘদিন কিন্তু সতেজ রাখা যায়, এবং বার্ধক্য বা জরাটাকে কিন্তু বিলম্বিত করা যায়, দেরিতে ঘটানো যায়। তাহলে এই যে ঘটনা, প্রথম বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং এটা পরীক্ষা করে প্রমাণ করেছিলেন, আলাদা করে পাতা নিয়ে তিনি মানে সাইটোকাইনিন দ্রবণের মধ্যে রেখে দেখেছিলেন যে সেটা ক্লোরোফিল অনেক দিন ভালো থাকে, অনেক দিন পরে সেটা নষ্ট হয়। তাহলে বার্ধক্য বা জরা প্রতিরোধ করে এই হরমোন, তাই জন্য একে বলা হয়, এই যে ইফেক্ট, যেহেতু রিচমন্ড এবং ল্যাং এটা আবিষ্কার করেছিলেন তার জন্য একে রিচমন্ড ল্যাং ইফেক্ট বলা হয়। দারুণ ইম্পর্টেন্ট এটা পয়েন্ট। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগটা দেখব, তবে তার আগে যদি আমাদের তুলনা আসে অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, তার মধ্যে আমরা দেখছিলাম যে অক্সিন হরমোন যেটা সেটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল, অক্সিনটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল, সেটা ইন্ডোল বর্গযুক্ত। আর জিবরেলিন হচ্ছে যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, আর সাইটোকাইনিন দেখলাম সেটা নাইট্রোজেনযুক্ত জৈব ক্ষার। আর দেখছিলাম আমরা রাসায়নিক উপাদান দেখেছি, আমরা রাসায়নিক উপাদান অক্সিজেনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, আর জিবরেলিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে না, আর সাইটোকাইনিনে নাইট্রোজেনও থাকে। উৎস হচ্ছে যে অক্সিজেন হরমোন মূল, কাণ্ড, অগ্রস্থ ভাজক কলা সেগুলোতে বেশি পরিমাণে থাকে,
আর জিবরেলিনে দেখছিলাম আমরা অপরিণত বা পরিণত যে পরিপক্ক বীজ রয়েছে সেখানে মুকুলে অঙ্কুরিত চারাগাছে থাকে। সাইটোকাইনিন দেখছিলাম আমরা উদ্ভিদের শস্য, অঙ্কুরিত বীজ, ফুল, ফলে থাকে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু ওই হরমোনগুলোর 3 প্রকার হরমোনের কিন্তু ভাগগুলো করতে পারো। অক্সিন হরমোনের প্রবাহ হচ্ছে নিম্নমুখী, অক্সিন হরমোন নিচের দিকে প্রবাহিত হয়। জিবরেলিন হচ্ছে নিম্নমুখী হবে, ঊর্ধ্বমুখী হবে, উভয়মুখী পরিবহন হয়। ওকে, আর সাইটোকাইনেরও তাই, সব দিকে কিন্তু পরিবাহিত হতে পারে বা প্রবাহিত হতে পারে এবং জলে দ্রাব্য। ওকে, তাহলে অক্সিনের ক্ষেত্রে মেরুবর্তী পরিবহন শুধু একদিকে হবে, আর জিবরেলিনের ক্ষেত্রে অমেরুবর্তী পরিবহন হবে, জাইলেম ফ্লোয়েম দুটোর মাধ্যমে উপরের দিকে, নিচের দিকে, পাশের দিকে, সব দিকেই যাবে। আর সাইটোকাইনেরও তাই, সাইটোকাইনেরও সব দিকে কিন্তু পরিবাহিত হয়। ওকে, এবার আমরা কৃত্রিম হরমোনের যে গুরুত্ব, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, দারুণ ইম্পর্টেন্ট, ফার্স্ট টার্মের জন্য অবশ্যই ভালো করে করতে হবে। সেটা হচ্ছে সংশ্লিষ্ট হরমোন, সিনথেটিক হরমোন বা আর্টিফিশিয়াল মানে কৃত্রিম হরমোনের ভূমিকা। তাহলে এখানে আমরা দেখব কৃত্রিম হরমোন মানে কৃত্রিম অক্সিন তোমরা পড়েছো, কৃত্রিম হরমোনের মধ্যে কৃত্রিম অক্সিন পড়েছো, আইবিএ, কেমন আইবি ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আইপিএ ইন্ডোল প্রোপিনিক অ্যাসিড, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এনএএ, এই সমস্ত কৃত্রিম অক্সিন রয়েছে বা কৃত্রিম জিবরেলিন হরমোন রয়েছে, কৃত্রিম সাইটোকাইনিন হরমোন রয়েছে। ওকে, তো কৃত্রিম অক্সিনের মধ্যে আমরা ভাগগুলো পড়লাম। কৃত্রিম জিবরেলিন আলাদা করে মনে রাখার দরকার নেই যে কৃত্রিম জিবরেলিন হরমোনের নাম লেখো বা কৃত্রিম অক্সিন সাইটোকাইনিন হরমোনের নাম লেখো, আসবে না, কিন্তু কৃত্রিম অক্সিনেরটা জেনে রাখবে। ওকে, এবার এই সমস্ত যে হরমোনগুলো রয়েছে কৃত্রিম অক্সিন বা কৃত্রিম সাইটোকাইনিন বা কৃত্রিম জিবরেলিন হরমোন, এগুলো কিন্তু প্রয়োগ করলে নানা রকম কিন্তু সাহায্য হয় উদ্ভিদের। শাখা কলম প্রথমে দেখবো, গোলাপ, জবা বলো, গোলাপ, জবা, বেল, এই সমস্ত গাছগুলো যদি আমরা গাছের ডালটা কেটে যদি পুঁতে দিই, সেখানে কিন্তু গাছ, নতুন করে গাছ তৈরি হয়। তাহলে শাখা কলম মানে গাছের শাখা কেটে দিয়ে যদি আমরা ওটা পুঁতে দিই, সেখান থেকে নতুন গাছ হবে, সেটাকে বলে শাখা কলম করা। তো এই শাখা কলমের বিস্তার যাতে ভালো করে এটা বেড়ে ওঠে, গাছটা যেন হয়, তার জন্য আমরা কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করতে পারি। ওকে, আইবিএ বা এনএএ, এই সমস্ত কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে আমরা উদ্ভিদের শাখা কলম ঘটাতে পারি বা বৃদ্ধি ঘটাতে পারি, যাতে করে সেখান থেকে নতুন করে তাড়াতাড়ি দ্রুত মূল বের হয়, শাখাটি যাতে নতুন চারা গাছ হিসাবে বেড়ে উঠতে পারে বা নতুন বড় গাছ হতে পারে, সেই জন্য আমরা শাখা কলম সৃষ্টিতে কৃত্রিম অক্সিন হরমোন মানে আইবিএ বা এনএএ এগুলোর ভূমিকা কিন্তু পাই। কোন কোন গাছ? গোলাপ, জবা, আম, পেয়ারা, এই সমস্ত গাছে। বেল গাছ হতে পারে, ডালিয়া হতে পারে এগুলোতে। ওকে, অকাল পতন রোধ, ফুল, ফল, পাতা এগুলো অকাল যাতে ঝরে না পড়ে, সেগুলোর জন্য কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। আবার পত্রমোচন বিলম্বিত করতে আমরা দেখলাম যে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা রয়েছে, জরা বা বার্ধক্য প্রতিরোধ করতে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা কিন্তু রয়েছে। ওকে, কৃত্রিম অক্সিন যেমন এখানে 2,4-D, 2,4,D, এই হরমোন যদি আমরা প্রয়োগ করি, কৃত্রিম অক্সিন হরমোন, এগুলো প্রয়োগ করলে অপরিণত ফলের মোচন, মানে পরিণত বড় হয়নি অথচ অপরিণত অবস্থা অনেক সময় দেখেছো তুমি, নারকেল গাছ, অনেক গাছে কিন্তু এমনিতেই ফলগুলো পড়ে যায়। তাহলে আম, টমেটো বিশেষ করে, সেগুলোতে যাতে করে ফলটা অপরিণত অবস্থায় পড়ে না যায়, তাহলে নষ্ট হয়ে যাবে ফলটা, তাই না? সেটা রোধ করার জন্য কৃত্রিম অক্সিন মানে 2,4-D এটা কিন্তু প্রয়োগ করা হয়। ওকে, এবং আম, আপেলের ক্ষেত্রে এনএএ ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এটা প্রয়োগ করলে বেশি কাজ হয়। আগাছা দমন ক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা রয়েছে 2,4-D, যেটা 2,4-D মানে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে 2,4-Dর পুরো নাম। এগুলো যদি আমরা প্রয়োগ করি, তাহলে ওই কৃষি জমিতে যে আগাছাগুলো থাকে, ধান গাছ বা গম গাছের যে জমিতে যদি যে আগাছাগুলো থাকে, ঘাস বা অন্যান্য আগাছা, সেগুলো দূর করতে কিন্তু এই হরমোন সাহায্য করে, কৃত্রিম অক্সিন হরমোন 2,4-D এগুলো কিন্তু সাহায্য করে। ওকে, 2,4 আমরা কি বললাম, 2,4-মিথাইল-4-ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। বীজহীন ফল আমরা পড়েছিলাম যে পার্থেনোকার্পি, নিষেকের আগে বীজহীন ফল তৈরি হয়, টমেটো, আঙুর, পেঁপে হতে পারে, আনারস হতে পারে, তরমুজ হতে পারে, এই সমস্ত উদ্ভিদে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করলে বীজহীন ফল তৈরি হয়। টমেটোর ক্ষেত্রে জিবরেলিন অক্সিনের থেকে 500 গুণ বেশি কার্যকরী, মানে টমেটোর ক্ষেত্রে যদি জিবরেলিন দিই, তখনও কিন্তু বীজহীন ফল তৈরি হয়। ওকে, তাহলে এই জিনিসগুলো দেখবে। কিছু এক্সট্রা পয়েন্ট আমাদের অনেক সময় আসে প্রশ্ন, ইথিলিন হরমোন, একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো, প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইথিলিন। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? দেখবে বাজারে কাঁচা মানে কলা নিয়ে আসে, যে সেটা তারা কাঁচা কম দামে কিনে নেয়, ফলের দোকানে ওরা সব কম দামে কেনে, হয়তো 10 টাকা ডজন কি 15 টাকা ডজন হিসাবে কেনে, ওরা তো পেটি হিসাবে কেনে। ওকে, মানে কার্টুন হিসাবে কেনে, নিয়ে ধরো কেজিতে ওদের 12 টাকা 15 টাকা পড়ে, নিয়ে সেটাকে মানে তারা মানে গ্যাসীয় হরমোন ইথিলিন দেয়, ইথিলিন দিয়ে সেটা পেকে গেল, ওটা ইথিলিন হরমোন দিলে 2 দিনেই পেকে যাবে।
যদি দুদিনেই পেকে গেল সেটা, তখন এবার বিক্রি করবে 40 টাকা ডজন, এরকমভাবে কিন্তু বিক্রি করছে। ওকে, তাহলে ফ্রুট রাইপেনিং হরমোন, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? না তো ইথিলিন হরমোন। একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো, ইথিলিন হরমোন। ওকে, তাহলে ফল পাকাতে, ফুল ফোটাতেও কিন্তু সাহায্য করে ইথিলিন হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড দেখলাম আমরা যে শীতকালে পত্রমোচনে সাহায্য করে এবং বীজের অঙ্কুরোদ্গম রোধ করে। জিব্রেলিন হরমোনের উল্টো, জিব্রেলিন হরমোন যেমন মানে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে, অ্যাবসিসিক অ্যাসিডকে আমরা বলছিলাম অ্যান্টি জিব্রেলিন হরমোন। অ্যান্টি জিব্রেলিন মানে সেটা, জিব্রেলিন যেমন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, অ্যাবসিসিক কিন্তু উল্টো, বীজের অঙ্কুরোদ্গমে বাধা দেবে। ওকে, তাহলে এটাকে এ কারণেই অ্যান্টি জিব্রেলিন হরমোন বলা হয়। তাহলে উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, যাবতীয় যা গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা করা হয়ে গেছে। এবার যখন তোমাদের পেড গ্রুপে যারা তোমরা রয়েছে, নোট যখন পাঠানো হবে, সেখানে সমস্ত যা যা আর অ্যাডিশনাল কোয়েশ্চেন ভেতর থেকে যেগুলো প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দিচ্ছি, বেশিরভাগই টেক্সচুয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ক্লাসে এরকম পিডিএফের আকারে তোমাদের জন্য দিচ্ছি, যাতে করে সবাই ক্লাসগুলো থেকে মূল বিষয়বস্তু, একটা চ্যাপ্টার কী কী, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো যাতে তোমরা বুঝতে পারো, আইডিয়া যাতে পাও, সেই জন্যই কিন্তু আমরা পিডিএফের আকারে সবার জন্য, সবাই তো পেড গ্রুপে নেই, সবাই যাতে এই টপিকগুলো সহজে বুঝতে পারে তার জন্য কোন কোন জায়গাগুলো পড়তে হবে সবগুলো আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই সেই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। ওকে, তাই ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং তার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে নেবে। ওকে, আর পেড গ্রুপে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।